উইকেন্ড শেষ করে আবার নতুন সপ্তাহ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলিস শহরে। 2 দিন অবসরের আনন্দ শেষে আজ নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরছে নগরবাসী। বারিশাও এদের মাঝে ব্যতিক্রম না। সকাল 9টা নাগাদ সে অফিসে পা রেখেছে। তবে আজ বারিশার মেজাজ ভালো নেই, এবং এটার কারণটা আশ্চর্য হলেও সত্য যে ওর মিটিং আছে অর্ণবের সাথে। হ্যাঁ, অর্ণবের সাথে দেখা হবে এটা ভেবেই বিরক্তি ধরছে বারিশার। এই উইকেন্ডে যথাসম্ভব ওকে এভয়েড করার চেষ্টা করেছে। ফোন পিক করেনি, মেসেজের রিপ্লাই দেয়নি। কিন্তু এখন তো সরাসরি দেখা হবে, এখন এভয়েড করবে কেমনে? তার ওপর এটা কাজের জায়গা, অর্ণব ওর ক্লায়েন্ট, এখানে ওকে উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। তাহলে? বারিশা কপালে হাত দিয়ে টেবিলে ঝুঁকে বসে। কি এক যন্ত্রণার মাঝে যে পড়েছে। উফ, এখন কি করা যায়? কি করা? হঠাৎ মোবাইল বেজে ওঠায় ক্ষণিকের জন্য নিজ চিন্তা থেকে বাইরে বের হয়ে আসলো বারিশা। ঘনিষ্ঠ বান্ধবী নুরির ফোন দেখে রিসিভ করল। বল নুরি, কেমন আছিস? তোর খবর বল ম্যাডাম। তুই তো এখন হট কেক। তোর ওই ক্লায়েন্টের সাথে কেমন যাচ্ছে দিনকাল? কি যেন নাম? বারিশা অতি বিরক্তির সাথে শ্বাস ছাড়ে। অর্ণব। নুরি এতে বেশ অবাক হয়। কি ব্যাপার বারিশ, তোর গলা এরকম লাগছে কেন? ইজ এভরিথিং অলরাইট? নাথিং ইজ অলরাইট দোস্ত, প্যারার মধ্যে আছি। কেন, কি হইছে? এই অর্ণব নামক ফাউল ছেলেটা আমার রীতিমতো এখন প্যারা লাগতেছে। পিছা ছাড়ানোর উপায় খুঁজে পাচ্ছি না। ফোনের ওপাশে নুরি যেন আকাশ থেকে পড়ল। অর্ণবকে তোর প্যারা লাগছে কেন? 10 দিন আগেও তো ওকে নিয়ে কত এক্সাইটেড ছিলি তুই। কত কিছুই না বললি, ও হ্যান্ডসম, পার্সোনালিটি হাই, ফান লাভিং আরও কত কি। এখন আবার কি হলো? বারিশা বান্ধবীর কথার প্রেক্ষিতে রেগেই উত্তর দিল। ওপর দিয়ে ফিটফাট থেকে নিচে দিয়ে সদরঘাট হলে তো চলবে না, তাই না? একজন পুরুষ ওপর থেকে যতই চকচক করুক না কেন, তার আসল সুন্দরতা হলো তার পুরুষত্ব। সেটাই একটা মানুষ থেকে গায়েব থাকলে আর কি বলবো বল? নুরি আতকে উঠে। এসব কি বলিস দোস্ত? আচ্ছা কি হইছে আমাকে খুলে বলতো। একদম ডিটেইলসে বল। বারিশা ঘড়িতে সময় দেখে। মিটিংয়ের আরও আধা ঘন্টা বাকি। তাই ও রিল্যাক্স হয়ে বসে নিজের কথা শুরু করল। লাস্ট দিন অর্ণবের সাথে দেখা রেস্টুরেন্টে দেখা হওয়ার পর আমরা আমার স্টুডিও অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। আমরা মানে আমি ওর সাথে ইন্টিমেট হতে চেয়েছিলাম। এক পর্যায়ে হলোও তাই, কিন্তু আমি আর সেই বিভীষিকাময় দৃশ্য বলতে পারবো না। অসহ্য। নুরির বিয়ে হয়েছে কিছু মাস আগে। বারিশা কি বোঝাতে চাচ্ছে সেটা ওকে আলাদাভাবে বলে দেওয়া লাগলো না। আর বিয়ে নাও যদি হতো, আজকের যুগের মেয়ে হয়ে এই কথা না বুঝার কোনো কারণই নেই। তাই নুরি জিভ কামড়ে বলল, তুই কি বলতে চাচ্ছিস অর্ণব ইম্পোর্টেন্ট? ইম্পোর্টেন্ট তো পরের কথা, সেটা তো প্রোডাকশনের ওপর নির্ভর করে। এখানে তো মেশিনটাই অকেজ। নুরি অবচেতন মনেই আতকে উঠল। হায় হায়, কি বলিস? তুই শিওর? এরকম একটা প্রশ্নে বারিশার চান্দি গরম হওয়ার জোগাড়। তোর কি মনে হয় এমনি এমনি একটা পুরুষকে তার পুরুষত্ব নিয়ে আমি প্রশ্নবিদ্ধ করব? আমার কি আর কোনো কাজ নেই? শিওর হয়েছি বলেই তো বলছি। এর আগেও একবার কিঞ্চিত সন্দেহ হয়েছিল আমার, যখন প্রথমবার আমরা ইন্টিমেট হয়েছিলাম। তখন উত্তেজনার চরম মুহূর্তে ও আমাকে বলে আমার সাথে শুধু নাকি মেকআউট করবে, কারণ সেই সময় সে খুব ক্লান্ত বোধ করছে। মেজাজটা তখন আমার ভীষণ বিগড়ে গিয়েছিল, কিন্তু প্রথমবার
আর ওর প্রতি মায়া জাগায় আমি সেদিন আর ফোর্স করিনি। এরপর আরও একদিন আমার অ্যাপার্টমেন্টে এসেছিল ও। সেদিনও ওর সাথে ইন্টিমেট হতে চেয়েছি, সেও এগিয়েছে, কিন্তু আবার সেই আসল সময়ে এসে সে আর আগায়নি। বলেছিল অনেকদিন কারো সাথে ইন্টিমেট না হওয়ার কারণে তার নাকি জোরতা কাজ করছে। নুরি মাঝপথে বান্ধবীকে থামালো। দুইবার এরকম হলো, তারপরেও কেন আগাতে গেলি তুই এই ছেলের সাথে? বারিশার বিরক্তি ভরা আর্তনাদ তখনই বের হয়ে আসল। মতিভ্রম হয়েছিল আমার, বুঝিস নাই? বাইরের ব্যক্তিত্ব দেখে গলে গলে পড়ছিলাম। বুঝছি। তারপর বল, আসল ঘটনা উদ্ঘাটন করলি কবে? গত সপ্তাহে, প্রায় 1 মাস পর আবার কাছে এসেছিলাম আমরা। তবে এইবার আমি আগের থেকেই একটু সতর্ক ছিলাম। তাই যখন ও আবার কিছুটা হেলাফেলা শুরু করল তখনই আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি। নেহায়েতই আমাদের ক্লায়েন্ট ও, তাও বড় মাপের, নয়তো ব্যাটাকে উচিত শিক্ষা দিতাম। ফাজিল ব্যাটা, আসল জায়গা ঠিক নাই, আসছে মেয়েদের নিজের ফেক পার্সোনালিটি দিয়ে ইমপ্রেস করতে। কত বড় সাহস! নুরি বান্ধবীর রাগটা বুঝতে পারল। এই ধানি লঙ্কা যে এখনো নিজেকে সংবরণ করে রেখেছে, বিজনেসের কথা চিন্তা করে চুপ থেকেছে, এই অনেক। এখন মেয়েটাকে শান্ত করা দরকার। তাই নুরি নরম সুরে বলল, আচ্ছা রিল্যাক্স হ আগে। তোকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি। বাদ দে এই ব্যাটাকে। দেখ গিয়ে ওর প্রথম বিয়েটাও এই কারণেই ভাঙছিল। হি জি টোটালি নট ওয়ার্থ ইট। বারিশা অসহায় দীর্ঘশ্বাস ফেলল। পার্সোনালি বাদ তো দিয়েই দিছি, প্রফেশনালি কি করব সেটাই বুঝতেছি না। ওকে দেখলেই তো মেজাজ গরম হচ্ছে, ডিল ডিসকাস করব কেমনে? না করতে পারলে করিস না। আঙ্কেলের কি এমপ্লয়ির কমতি আছে নাকি? এই ডিলটা অন্য কাউকে শিফট করে দে যে এটা সামলাতে পারবে। নুরির উপদেশে বারিশা চোখ গোল করে অসন্তুষ্টি প্রকাশ করল। হ্যাঁ, শিফট করে দিব। আর আমি কি করব? এখানে বসে তবলা বাজাবো? বান্ধবীর ব্যঙ্গাত্মক কথায় নুরি একটুও দমল না। তোর ওখানে থাকারই দরকার কি? চলে আয় দেশে। এখানে তোর ফ্যামিলি আছে, আমি আছি, আর সবচেয়ে বড় কথা, দুর্জয় আছে। দুর্জয়ের নাম শুনতাই বিরক্তির পারা আরও এক ধাপ বাড়ল বারিশার। তুই আর তোর বুদ্ধি, দুইটাই ফাউল। যার সাথে বিয়ে করব না বলে এই খানে পড়ে আসি, তার গলায় ঝুলতেই আবার দেশে ডাকছিস? নিজে থেকে এসে কুয়ায় ঝাঁপ দিতে বলছিস? ভুল বললি বান্ধবী। তুই দুর্জয় না বিয়ে করার জন্য ওখানে থাকিস নাই, বরং অর্ণবকে বিয়ে করার জন্য থেকেছিস। এখন তো সেই ফালতু মানুষটাই নাই, এখন তোর আর বাধা কোথায়? নুরির কথায় বারিশা থমকে গেল। আসলেই কথা ঠিক। দুর্জয়কে নিয়ে ওর কোনো সমস্যাই ছিল না অর্ণবের সাথে দেখা হওয়ার আগে। ও তো রাজিই ছিল বিয়েতে। এখানে এসেই না ঘাপলা হল। তবে বারিশা নিজের মনের সংশয় তুলে ধরল নুরির সামনে। বাধা হয়তো নেই, তবে হোয়াট ইফ এই অর্ণবের মতন দুর্জয়েরও একই অবস্থা হয়? ওরও যদি। নুরি হো হো করে হেসে দেয়। দোস্ত, পৃথিবীর সব পুরুষের এরকম সমস্যা থাকলে পপুলেশন গ্রোথ এভাবে বাড়ত না। অর্ণব ইজ অ্যান এক্সেপশন, নট অ্যান এক্সাম্পল। তুই এগুলো নিয়ে বেশি চিন্তা করিস না। আর তুই চাইলে দুর্জয়ের পরীক্ষাও নিয়ে নিবি। পাশ করলে তবেই বিয়ে করবি, না হলে করবি না। ইটস দ্যাট সিম্পল। এইবার বারিশার মুখে হাসি ফুটল। এই কয়দিনে আজ প্রথম রিল্যাক্স ফিল করল ও। নুরির বুদ্ধি ওর বেশ পছন্দ হয়েছে। ভাগ্যিস আগেই বাবা মাকে বিয়েটা ভাঙার কথা বলা হয়নি। যদিও দুর্জয়কে বলেছে, বাট সেটা ঠিক করে নেওয়া যাবে, ব্যাপার না।
বান্ধবীকে অনেক ধন্যবাদ দিল বারিশা। তারপর ফোন রেখে নিজের বাবাকে ফোন দিল। এই মুহূর্তে প্রথম কাজ অর্ণবের সাথে এই বিজনেস ডিলটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে নিজে রেহাই পেয়ে যাওয়া। শহরের থেকে পাহাড়ে সন্ধ্যা জলদি নামে, আর শীতের মৌসুম হলে তো কথাই নেই। যখন ক্যান্টনমেন্টে ঢুকেছিল দুর্জয়রা তখনই মাগরিবের আজান পড়ছিল। এখন বাজে সন্ধ্যা 7টা। সেই যে শুভাকে ফ্রেশ হতে দিয়ে নিজের রুমে গিয়েছিল দুর্জয়, সেটারও প্রায় 1 ঘন্টা পার হয়েছে। নিজেও ফ্রেশ হয়ে জরুরি ফোনকলগুলো সেরে এসে শুভার দরজায় নক করল দুর্জয়। ভেতর থেকে সুন্দর কণ্ঠে ডাক শুনে মুচকি হাসল। কে? দুর্জয় হাসির মাঝেই দুষ্টুমি করতে মন চাইল। শুভার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে রইল। শুভা ভেতর থেকে আবার ডাকল, কে? এবারও দুর্জয় চুপ রয়। 1 মিনিট পর আবার নক করল। ভেতর থেকে এবার আর কোনো আওয়াজ আসল না। ঠোঁট দাবিয়ে হাসল দুর্জয়। শেষবারের মতন নক করে বলল, দরজা খোল। আমি। সাথে সাথেই দরজা খুলে দিল শুভা। চোখে মুখে ওর কপট রাগ দেখে দুর্জয় মনে মনে বেশ মজা পেল। ওকে ঢুকতে দিয়ে দরজাটা বন্ধ করেই তেড়ে আসলো শুভা। কথা বলছিলে না কেন? দেখছিলাম। কি? যে তুই এই পরিস্থিতিতে কি করিস? শুভা চোখ জোড়া শুরু করে দুর্জয়ের দিকে নজর দেয়। তার মানে আমার সাথে মজা করছিলে তুমি? এই কথার কোনো উত্তর দুর্জয় দেয় না। ওর চুপ থাকাটাকে সম্মতি মনে করেই শুভা আরও তেতে উঠে। দরজাটাই খোলাই ভুল হইছে তোমার জন্য। না খুলতাম, বাইরে থাকতা, ভালো হতো। শুভাকে ক্ষেপতে দেখে ভীষণ মজা পাচ্ছে দুর্জয়। আজকাল এই পিচ্চি মেয়েটার সাথে নিজেকেও কিশোর বানিয়ে ফেলতে ইচ্ছে করে। ওকে খেপিয়ে তুলে ওর লালচে আভায় রাঙ্গা মুখটা দেখতে খুব ইচ্ছে করে, যেমন এই মুহূর্তে করছে। তাই দুষ্টুমির সুর তুলল গলায় দুর্জয়। ও, বাইরে থাকলেই ভালো হতো। ঠিক আছে, তাহলে আমি চলেই যাই বাইরে। তুই থাক এই রুমে একা, দরজা বন্ধ করে। বলে দুর্জয় উদ্যত হল সামনের দিকে। এই দেখে শুভা আতকে উঠে। সাথে সাথেই দুর্জয়ের বাহুতে হাত দিয়ে থামায় ওকে। এই না, কোথাও যাবা না তুমি। এখানেই বসো চুপচাপ। কেমন এক সংশয় ও ভয় মিশ্রিত কণ্ঠ, তবে সেটার সাথে হালকা মিশে আছে অধিকারবোধ। দুর্জয় তৃপ্তি নিয়ে গভীর দৃষ্টি টিকায় রমণীর কোমল আদলে। এই মিষ্টি মুখটাতে রাজ্যের সব মায়া লুকানো। আর আতঙ্কিত হলে তো সেই মায়ার পড়ত যেন আর বেড়ে হয় বহুগুণ। শুভা দুর্জয়কে এভাবে তাকাতে দেখে লজ্জায় চোখ নামায়, পরপর হাতটাও সরিয়ে 1 কদম পিছায়। আজকাল লোকটার ওকে দেখার ভঙ্গি বদলেছে, তাই তো প্রতিক্ষণে শুভা লজ্জায় মনে মনে মরে। হঠাৎ দরজায় টোকা পড়াতে দুর্জয়ের মনোযোগ শুভার থেকে ভঙ্গ হয়। সামনে যে দরজা খুলতেই দেখে ওদের জন্য নাস্তা এসেছে। দুর্জয় সরে দাঁড়িয়ে সৈনিককে ভেতরে ঢুকতে দেয়। লোকটা ঢুকে টেবিলে খাবার সাজিয়ে বিদায় নেয়। খাবার দেখে দুর্জয় আর শুভার দুজনেরই খিদায় পেট জ্বলে ওঠে। এতক্ষণে এত ধরনের উত্তেজনার মাঝে ওদের খেয়ালই ছিল না যে সেই দুপুরের পর আর পেটে কিছুই যায়নি। লাস্ট খেয়েছে ওরা দুপুর 2টায়, আর এখন প্রায় 7:30। এতক্ষণ না খাওয়া ওরা, খিদা তো লাগবেই। দুর্জয় দরজা বন্ধ করেই শুভাকে কাছে ডাকে, তাড়াতাড়ি বস, খিদায় জানটা শেষ। এত খিদা লাগছে আগে বুঝিনি। শুভা ততক্ষণে প্লেটে খাবার বাড়তে শুরু করেছে। পরোটা, শিক কাবাব আর রায়তা এসেছে। বেশ মজা হয়েছে রান্নাটা। দুজনেই তৃপ্তি নিয়ে খেল। এর মাঝে টুকটাক কথাও হলো দুজনের। দুর্জয়ই প্রথমে জিজ্ঞেস করল, সেহেরের সাথে কথা হয়েছে? হ্যাঁ।
এই কিছুক্ষণ আগেই কথা হলো। আপু ভীষণ ঘাবড়ে গিয়েছে আমাকে নিয়ে। হমম, স্বাভাবিক। এরকম পরিস্থিতি তো আর রোজ রোজ হয় না। আমিও বাসায় কথা বললাম। সবাই কম বেশি আতঙ্কিত। তবে টেনশন করতে মানা করেছি ওদের। মোটামুটি এখন তো সেফই আছি আমরা। শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। আসলেই এই মুহূর্তে এমন বাজে পরিস্থিতিতে সেনানিবাসের ভেতরেই সবচাইতে সুরক্ষিত। শুভা আবার দুর্জয়ের দিকে তাকায়। পরিস্থিতি কখন ঠিক হবে কিছু জেনেছ? না, আসলে এরকম সিচুয়েশনগুলো খুব আনপ্রেডিক্টেবল। কখন কি হয় কে জানে। আজ রাতে বের হওয়ার উপায় নেই এটা নিশ্চিত। কাল দেখি কি হয়। শুভা আর কথা বলল না। শুধু মনে মনে দোয়া করল সবকিছু যাতে দ্রুত ঠিক হয়ে যায়। ইতিমধ্যে খাওয়া শেষে হাত ধুয়ে এসে সোফায় গা এলিয়ে দেয় দুর্জয়। এখন পেট ভরার পরে ক্লান্তি জেকে বসেছে শরীরে। রিল্যাক্স করতে ইচ্ছা করছে। রাতে একটা ভালো ঘুম দিতে হবে, না হলে খবর আছে ওর। শুভা টেবিলটা টিস্যু দিয়ে ক্লিন করতে করতেই লক্ষ্য করে দুর্জয়কে। মানুষটা যে ভীষণ ক্লান্ত সেটা ওকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। বিকালে এই পুরো ঝামেলার সময়টা দুর্জয় সামনে দিয়ে বেশ শান্ত থাকলেও শুভা জানে ভেতর ভেতর সেও আতঙ্কগ্রস্ত ছিল। এবং নিজের থেকে বেশি যে সে শুভার সেফটি নিয়ে চিন্তা করেছে সেটার ব্যাপারেও শুভা নিশ্চিত। এখন বেচারার শরীর সব ঝুট ঝামেলার পর ছেড়ে দিয়েছে। আহারে! শুভা ঝটপট নিজের হাত ধুয়ে এসে সরাসরি দুর্জয়ের শিওরের কাছে দাঁড়ায়। আজ আর অনুমতি নেয় না। কেমন এক অধিকার বোধ নিয়েই দুর্জয়ের মাথায় হাত রাখে। দুর্জয় এতক্ষণ চোখটা বন্ধ করেছিল তাই শুভার গতিবিধিও খেয়াল করেনি। মাথায় কোমল হাতের স্পর্শ পেয়েই চোখ খুলে ওপরে তাকায় ও। প্রেয়সীর হাসি মাখা মুখটা দেখে দেহে শান্তি ছড়ায়। শুভা স্রোতবিহীন নদীর থেকেও শান্ত আওয়াজে বলে, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথা মালিশ করে দেই। আরাম লাগবে তোমার। দুর্জয় যেন এখন ছোট্ট একটা বাচ্চা। বিনা কোনো বাক্য ব্যয় সে শুভার কথায় চোখ বন্ধ করে ফেলল। শুভা মুচকি হেসে আলতো হাতে দুর্জয় ছোট কিন্তু ঘন চুলে হাত বোলাতে লাগল। মাঝে মাঝে এক গোছা হাতে নিয়ে মৃদু টান দিল। ভীষণ রকমের আরাম পেল দুর্জয়। অধর কোণে তৃপ্তির বহিঃপ্রকাশ ভিড় করল। কণ্ঠে সেই অনুভূতি যেন আপনাতেই চলে আসল। শুভা, আমার অভ্যাস দিন দিন খারাপ করে দিচ্ছিস কিন্তু তুই। শুভা প্রথমে বোঝে না বলে কপাল কুঁচকায়। আমি আবার কি অভ্যাস খারাপ করলাম? এই যে এত আদর যত্ন করছিস, এগুলোর অভ্যাস বসে গেলে তো আমার নিয়মিত লাগবে। তখন কি হবে? কে করে দিবে এসব? শুভা এবার বুঝল দুর্জয়ের কথা। তার সাথে ওর দেওয়া ইঙ্গিতও বোধগম্য হল। এর আগেও ওর বেডরুমে শুভাকে এরকম কিছু বলেছিল ও। অতীত আর বর্তমান দুটো মিলিয়ে সাথে সাথেই পুরো শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল শুভার। লোকটা ওর সাথে এখন বেপরোয়াভাবে ফ্লার্ট করে। কি অবস্থা! ওদিকে দুর্জয় নিজেকে থামানোর বদলে আবার প্রশ্ন ছুড়ল। কি হলো? বললি না তো। কি বলবো? এটাই যে আমার অভ্যাস যে গড়ছিস, সেটার দায়িত্ব কে নিবে? শুভা বেশ বুঝতে পারে দুর্জয় ওর মুখ থেকে কি শুনতে চাচ্ছে। তবে এই ব্যাপারে শুভাও দুষ্টু আছে। এত সহজে সে কখনোই ধরা দিবে না এই পুরুষটার কাছে। তাই সাবলীল কণ্ঠে বলল ও। কেন? যাকে বিয়ে করবা সে দায়িত্ব নিবে। নিজের বিয়ে করা বউয়ের কাছ থেকেই রুটিন মাফিক মাথা, হাত পা সবকিছুর মালিশ করিয়ে নিও, ঠিক আছে? দুর্জয় চোখ বন্ধ করেই সব শুনছিল। শুভার কথায় ঠোঁট কামড়ে হাসল ও। মেয়েটার কথা শেষ হতেই নিজের অধর জোড়া ফাঁক করল। ইনডাইরেক্টলি তোকেই বিয়ে করে নেওয়ার কথা বলতে চাচ্ছিস না তো?
শুভার হাত অজান্তেই দুর্জয়ের চুল ছেড়ে দেয়। লজ্জায় আর আড়ষ্টতায় মূর্তি বনে যায় ও। মানুষটা এত নির্লজ্জ কেন? এভাবে করে এই কথা কেউ বলে? শুভা নিজের পা চালায়, সরে যেতে চায় ওখান থেকে। তবে তৃতীয় কদম ফেলার আগেই ওর হাতে অনুভব করে এক বলিষ্ঠ হাতের স্পর্শ। শুভা নিজের চোখ বন্ধ করে, তবে পেছনে ফেরে না। মুহূর্তেই ওর ঘাড়ের ওপর ভারী নিঃশ্বাসের অস্তিত্ব অনুভূত হয়। খাদে নামা কদিনের সদ্য পরিচিত কণ্ঠটি কর্ণকুহুরে ঝংকার তোলে। তাই যদি চাস, অকপটে বলতে পারিস। আমার কিন্তু কোনো আপত্তি নেই। শুভার নিঃশ্বাসের গতিবিধ হুট করেই ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই হুটহাট আছড়ে পড়া অনুভূতিগুলো এখনও ঠিকঠাক গুছিয়ে উঠতে শেখেনি ও। তবে খুব শীঘ্রই যে এটা আয়ত্তে আনতে হবে, সেটা বুঝতে পারল। নয়তো এই মানুষটা ওকে এভাবেই লজ্জার সমুদ্রে ডোবাবে। শুভা ঘাড় কিছুটা বাঁকিয়ে বামে তাকাল। চোখ ওপরে তুলে একবার ওই সুদর্শন চেহারাটা দেখে আবার চোখ নামিয়ে নিল। বিড়বিড় করে বলল, অসভ্য। তখনই আবার দরজায় টোকা পড়ায়, দ্বিতীয়বারের মতন ওদের মাঝের ঘোর ভাঙল। শুভা নিজের ওড়না আরও জড়িয়ে পাশে সরে দাঁড়াল, আর দুর্জয় গেল দরজা খুলতে। ভেবেছিল প্লেটগুলো নিতে সেই সৈনিক হয়তোবা এসেছে। তবে দরজা খুলতেই দুর্জয় দেখতে পেল আর্মি ইউনিফর্ম পরিহিত পরিপাটি যুবককে। কাঁধের অ্যাপুলেট দেখেই বুঝতে পারল, ছেলেটা সেনাবাহিনীর একজন কর্মকর্তা। দুর্জয়কে দেখতে পেয়ে এই হাসিমুখে নিজের হাত বাড়িয়ে দিল ছেলেটা। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন পিয়াল। আপনাদের সাথে দেখা করার জন্য আমাকে সিও স্যার পাঠিয়েছেন। দুর্জয় পিয়ালের বাড়ানো হাতটা নিয়ে করমর্দন করল। আমি দুর্জয়। আসুন না প্লিজ, ভেতরে আসুন, বলে দুর্জয় একপাশে সরে দাঁড়ায়। পিয়ালও পথ পেয়ে ভেতরে ঢুকতে যায়, তবে দুর্জয় সরে যাওয়াতে সামনে প্রকট হওয়া রমণীকে দেখে এক কদম থমকে যায় ও। চোখ ধাঁধানো সুন্দরীকে দেখে পিয়ালের মতন টগবগে তরুণের মাথা খারাপ হওয়ার জোগাড় হল। অপলক চেয়ে থাকতে গিয়ে ভেতরেই আসতে ভুলে গেল ও। দুর্জয় প্রথমে খেয়াল করেনি পিয়ালের চাহনি। ও আবার বিনয়ী স্বরে বলল, ভেতরে আসুন। পিয়াল হকচকায়। তারপর ভেতরে ঢুকে শুভাকে দেখে চমৎকার একটা হাসি দিয়ে দুর্জয়কে বলে, উনি নিশ্চয়ই আপনার ছোট বোন? পিয়ালের মন্তব্য শুনে গলা ধরে কাশি উঠে যায় দুর্জয়ের। ব্যাটা কি বলে? যাকে নিজের ছোটের বোনের ভাবি বানাতে উঠে পড়ে লেগেছে সে, তাকেই নাকি ওর বোন বানিয়ে দিচ্ছে? ভাবা যায়। এদিকে শুভা বেচারিও বেশ বিব্রত বোধ করল। বোন সে, তাও আবার দুর্জয়ের? এই জনমে তো অ্যাটলিস্ট না। না না, কোনো জনমেই না। তবে এই ছেলেটা তো আর সেটা জানে না। তার মাথায় যা এসেছে তাই বলেছে। দুর্জয় কোনো মতে কাশি থামিয়ে পিয়ালকে দৃঢ় গলায় বলল, না আমার বোন না, ও মানে আমার কাজিন হয়। পিয়াল ভেতর ভেতর স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আপন বোন না হলেও কাজিন তো। এদের মধ্যে কিছু না হলেই হল। তবে এমনিতেও হওয়ার সম্ভাবনা খুবই কম। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ ছোট। স্পষ্ট জানান দিচ্ছে, দুর্জয়ের সাথে বয়সের গ্যাপ অনেক। এত কচি মেয়ের সাথে নিশ্চয়ই দুর্জয়ের মতন গম্ভীর দেখতে পুরুষটা কোনো সম্পর্কে যাবে না। এদিকে দুর্জয় এবার লক্ষ্য করল পিয়ালের হাবভাব। ওর শুভার প্রতি তাকানোটা কেমন যেন ঠেকল। ভালো লাগল না। তবুও ওদের সেনানিবাসে দুর্জয় শুভাকে নিয়ে আশ্রিত। এখন কোনো প্রকার দুর্ব্যবহার করা ঠিক হবে না পিয়ালের সাথে। এই চিন্তা নিয়েই দুর্জয় আবার হাসি টানল মুখে। পিয়ালকে সোফা দেখিয়ে বসতে বলে নিজে ওর অপর পাশে রাখা খাটের ওপর বসল। শুভাকেও বলল ওর পাশে বসতে। পিয়াল এবার যেই কারণে এসেছে তা ব্যক্ত করল। বাহিরের পরিস্থিতি বিশেষ একটা ভালো না।
উপজাতিদের মধ্যে একজন মারা গিয়েছে। আর এত সব উৎকণ্ঠার মাঝে ওদেরই একটা মেয়ে হারিয়ে গিয়েছে। দুটো মিলেই বাইরের পরিবেশ বেশ উত্তাল। মেয়ে হারানোর কথা শুনে শুভা আঁতকে উঠল। চিন্তা হলো ভীষণ, না জানি মেয়েটার কি অবস্থা, সুরক্ষিত আছে কি না কে জানে। তখনই কানে আসলো পিয়ালের বলা কথাগুলো। আমরা এখন সর্বপ্রথম মেয়েটাকে খোঁজার চেষ্টায় আছি। মেয়েটাকে পেয়ে ওর পরিবারের হাতে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারলে হয়তো এই পরিস্থিতি শিথিল হতে পারে। দুর্জয় শুনল সব কথা। পিয়ালের কথা অনুযায়ী চললে ও বুঝতে পারছে এখানে হয়তো আরও কয়েকদিন থাকতে হতে পারে। শুভার দিকে তাকালো ও মায়া হলো সাথে অজানা এক ভয়। এভাবে দুজন একা থাকবে। পিয়ালের কথায় ঘোর ভাঙল দুর্জয়ের। আজ তাহলে উঠি। আমার নাম্বারটা কাইন্ডলি রেখে দিবেন নিজের কাছে। কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। স্যার নিজেই আসতেন, তবে পরিস্থিতি এতটা প্রতিকূলে ওদিকের ব্যস্ততাসব বুঝতেই পারছেন। দুর্জয় সৌজন্যতা নিয়ে মাথা নাড়ায়। না না, আমরা বুঝতে পারছি। আঙ্কেল যে আমাদের এত বড় উপকার করেছেন এটার জন্য আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাবেন। আর ওনাকে আমাদের নিয়ে ব্যস্ত হতে বলবেন না। আমি নিজেই একসময় যেয়ে দেখা করে আসব তার সাথে। পিয়াল ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে। সরাসরি নিজের চোখ শুভার দিকে তাক করে বলল, আমাদের বেজটা বেশ সুন্দর। পুকুর আছে, ছোট পার্ক আছে। রুমে বোরিং লাগলে ঘুরে আসবেন। আর নয়তো আমাকে কল দিবেন, আমি ফ্রি থাকলে এসে নিয়ে যাব ঘুরতে। দুর্জয়ের এবার মেজাজ যায় বিগড়ে। এমনিতেও একমাত্র শুভা আর ওর পরিবারের মানুষদের ছাড়া আরও কারোর সাথেই মেজাজের ভারসাম্য ও ঠিক রাখতে পারে না। উল্টাপাল্টা দেখলেই ক্ষেপে যায়। সেখানে এই পিয়াল নামক কাকটা তো উড়ে এসে জুড়ে বসছে একদম। শুভার দিকে যে ছোকরা নজর দিয়েছে এটা দুর্জয়ের মতো প্রাপ্তবয়স্ক পুরুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা না মোটেও। ঘোরাতে নিয়ে যাওয়ার অফার করছে আবার। ঘোরানো তো দুর্জয় বের করবে। দুর্জয় বীরদর্পে যেয়ে শুভার পাশে ঘা ঘেঁষে দাঁড়ায়, যেন পিয়ালকে নিঃশব্দে কোনো বার্তা পাঠাতে চাচ্ছে। সেখান থেকেই ঠোঁটে মৃদু হাসি অথচ কণ্ঠে বেশ গম্ভীরতা নিয়ে বলে উঠে ও, আপনাদের এখন টাফ টাইম চলছে। বাইরের পরিস্থিতি সামাল দেওয়াটা এখন আপনাদের মূল দায়িত্ব। এই সবের মাঝে আমাদের নিয়ে একদম টেনশন করতে যাবেন না। পিয়াল ব্যস্ত হয়ে বলে, না না, টেনশন করছি না। আপনারা আমাদের মেহমান। এখানে একদম নতুন। আমাদের এই সেনানিবাসটা সুন্দর করে গোছানো, তাই আর কি বলছিলাম। দুর্জয় এবার হেঁটে পিয়ালের কাছে আসে। তারপর দরজার আছে যে সেটা খুলতে খুলতে বলে, চাচাদের বদৌলতে মোটামুটি বেশ কয়েকটা সেনানিবাস ঘোরা হয়েছে। এটা আমার প্রথম ট্রিপ না। এখানেও এসেছিলাম আগে, তাই রাস্তা কিছুটা হলেও চিনি। আমরা দুজন নিজেরাই ঘুরে টুরে নিতে পারব। আপনার কষ্ট করা লাগবে না। পিয়ালের মুখটা একটু ক্ষয়ে গেল শেষ বাক্য শুনে। তার সাথে কিছুটা খটকাও লাগলো দুর্জয়ের ব্যবহারটা। একজন পুরুষ আরেকজন পুরুষের মনোভাব বুঝে। তাই যেতে যেতে পিয়াল দুর্জয়ের শুভার প্রতি এক অজানা আকর্ষণ অনুভব করল। কি হচ্ছে দুজনের মাঝে? পিয়ালকে বিদায় দিয়েই রুমে ঢুকে দরজা বন্ধ করে দুর্জয় এসে খাটে বসল। উপর থেকে শান্ত দেখা গেলেও ওর চোখের শিথিলতা শুভাকে বুঝিয়ে দিল লোকটা ভালো ক্ষেপে আছে। কারণ বুঝতে উৎসুক হয়ে শুভা যে পাশে বসল। কি হয়েছে? দুর্জয় তাকালো শুভার দিকে। থমথমে দৃষ্টিতে একবার দেখে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, কিছু না। এবার তো শুভা আরও শিওর হয়ে গেল যে কিছু একটা তো হয়েছে। দুর্জয় হাতের ওপর হাত নিজের হাতটা রেখে নরম সুর তুলে বলল, কি হয়েছে? বলো না আমাকে।
দুর্জয় আবার পাশ ফিরে তাকায়। এবার শুভার প্রতি ওর চাহনি লম্বা হয়। ক্ষণিক দীর্ঘ সময়টা পার করে গমগমে সুরে বলে, এই পিয়ালের সাথে বেশি কথা বলার দরকার নেই। আকাশ থেকে পড়ে যেন শুভা। এটা আবার কেমন কথা? নিজের বিস্ময় লুকাতে না পেরে তারা বলে, এইটা হঠাৎ বললা কেন? যেটা বললাম সেটা করবি, এত প্রশ্ন করবি না। শুভার রাগ উঠে। এভাবে বলার কি আছে? নাক ফুলিয়ে অভিমানী সুরে বলে, এমনভাবে বলছো যেন আমি তার সাথে কথা বলে উড়িয়ে দিয়েছি। মুখই তো খুললাম না, তাহলে? সামনেও খুলবি না, বলেই দুর্জয় উঠে যায়। দরজার দিকে পা বাড়াতে গেলেই শুভা ব্যস্ত হয়ে বলে, আরে আরে যাও কই? দুর্জয় তাকায় না পেছনে, রুক্ষ গলায় বলে, কাজ আছে, পরে আসব। বলেই হন হন করে রুম থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় পুরো পরিস্থিতির ব্যাপারে একেবারে অজ্ঞাত এক রমণীকে। আব্বু, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যান্ডেল দিস প্রজেক্ট এনিমোর। নোমান সাহেব মেয়ের কথায় ভীষণ অবাক হলেন। বারিশা নিজের কাজের ব্যাপারে ভীষণ প্রফেশনাল। অন্তত এটাই তিনি দেখে এসেছেন এতদিন। কাজের মাঝখান থেকে সরে আসার মতন মেয়েও একেবারেই না। তাহলে আজ এরকম করছে কেন? বাবার সতা জেগে উঠল কোথাও, মেয়ের জন্য টেনশন হল। মামুনি তুমি ঠিক আছো? ডিড এনিথিং হ্যাপেন? বারিশা বাবার উদ্বেগপূর্ণ আওয়াজ ফোনের এপাশ থেকে শুনে মুচকি হাসে। না আব্বু, নাথিং হ্যাপেন্ড টু মি। আসলে এই ডিলটা আমার ভালো লাগছে না, ইন্টারেস্ট ফিল করছি না আমি। আর কাজ মোটামুটি অনেকটাই গুছিয়ে এনেছি আমি। আমার সাথে সাইফ সবসময় এই মিটিংগুলোতে ছিল, সো এখান থেকে হ্যান্ডেল করতে পারবে। আমি সরে আসতে চাচ্ছি আব্বু। মনে মনে মেয়ের এই দায়িত্বহীন ব্যবহারে অসন্তুষ্ট হলেও নোমান সাহেব রাজি হলেন ওর কথায়। একমাত্র সন্তান তার, চোখের মণি। ওর জন্য তিনি সবই করতে পারেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, আমি অর্ণবের সাথে কথা বলছি। এখন থেকে এই ডিলটা সাইফই দেখবে এটা জানিয়ে দিব। বাট সাইফ যদি কোথাও আটকে যায়, তখন কিন্তু তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে মামনি। খুশিতে বারিশা লাফিয়ে উঠল। বাবা যে এত সহজে মেনে যাবে, এটা আশা করেনি ও। সাথে সাথেই নিজের সম্মতি জানালো ও। তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না আব্বু। আমি সাইফকে হেল্প করব ওর যখন লাগবে। হি ক্যান কল মি এনিটাইম। আবার নড়েচড়ে বসলেন নোমান সাহেব। কোল করার কথা বলছো কেন? ঠোঁট কামড়ে হাসল বারিশা। ওর বাবা ভীষণ বিচক্ষণ একজন মানুষ। ওর কথাটা ঠিকই ধরে নিয়েছে। ধীরে সুস্থে নিজের দ্বিতীয় নির্ণয় নিয়ে আলোচনা করার জন্য তৈরি হল ও। আব্বু আমি দেশে ফিরতে চাচ্ছি। আমেরিকাতে আর ভালো লাগছে না। একা একা থাকি, তোমাদের ভীষণ মিস করি, তাই। প্রথম সিদ্ধান্তে খুশি না হলেও মেয়ের এই দ্বিতীয় সিদ্ধান্ত শুনে বেশ আবেগাপ্লুত হলেন নোমান সাহেব। ইউ হ্যাভ টেকন আ ভেরি গুড ডিসিশন মাই চাইল্ড। দেশে চলে আসো আম্মু। বিজনেস, কাজ এসব তো চলবে চিরজীবন। তবে এটা ছাড়াও আরও অনেক কিছু আছে যেটা আমাদের এক্সপ্লোর করা উচিত। বারিশা একটু অবাক হয়। তুমি কি নিয়ে কথা বলছো আব্বু? তোমার বিয়ে নিয়ে। দুর্জয়ের সাথে তোমার এঙ্গেজমেন্ট প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। নাও আই থিঙ্ক ইউ শুড কনসিডার ইউর ম্যারিজ। কি বলো? বারিশা হাসে। এটাই তো চায় সে নিজেও। তবে এত তাড়াহুড়ো করে না। আব্বু আমি দেশে এসে নেই আগে, তারপর এটা নিয়ে চিন্তা করা যাবে। নোমান সাহেব ভারিক্কি নিয়ে মাথা দোলালেন। ঠিক আছে। তা কবে ফিরছো?
সাইফকে সব কাজ বুঝিয়ে নেক্সট উইকেন্ডেই প্লেনের টিকিট কাটব ভাবছি। ওকে, ভেরি গুড। আসো, আমরা অপেক্ষা করছি। তৃপ্তি নিয়ে ফোনটা ছাড়ল বারিশা। সোফাতে গা ছেড়ে দিয়ে জানালার বাইরে তাকালো। কৃত্রিম আলোয় সজ্জিত চকচকে শহরটার দিকে নজর বুলিয়ে আনমনে বলল, আই উইল মিস ইউ লস অ্যাঞ্জেলিস, বাট আই নিড টু গো টু মাই কান্ট্রি, টু মাই ম্যান। রাত প্রায় 10:30। ঘড়ির দিকে দেখে শুভা চমকায়। এতটা সময় হয়ে গিয়েছে ও বোঝেনি। দুর্জয় গিয়েছে তখন ঘড়ির কাঁটা 9-এর ঘরে ছিল। এরপর দরজা বন্ধ করে শুভা নামাজ পড়ে নিল। কোলাহল মুক্ত, সারা শব্দহীন পরিবেশে নামাজ পড়তে বেশ আরাম লাগছিল ওর। তাই সবসময়ে যেভাবে পড়ে তার থেকেও ধীরে সুস্থে নামাজ আদায় করল। তারপর উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হয়তো চোখ লেগে গিয়েছিল ক্ষণিকের জন্য। মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়াতেই ঘুম ভাঙল শুভার। শুভা খাট ছেড়ে উঠে বসে ওড়না ঠিকঠাক করে দরজার কাছে যায়। দুর্জয় এখনো আসলো না ভেবে ও অবাক হচ্ছে। নাকি এসেছিল, শুভাই ঘুমের ঘোরে শোনেনি। এটা ভেবে শুভা দ্রুত পা চালাল। নিজের রুমের দরজা পার করে পাশের ঘরটার সামনে আসল। দুর্জয় রুমে আসার পর থেকে অজানা কারণেই ক্ষেপে আছে। এমনিতেই শর্ট টেম্পার্ড স্বভাবের ও, তার ওপর শুভাকে নিয়ে সেন্সিটিভ। দুইটা মিলিয়ে রাগের পার তো বাড়ছে বই কমছে না। দুর্জয় একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ। কারোর মুখের ভাব বোঝা ওর জন্য কষ্টসাধ্য না। তাই পিয়ালের নজর যে ওর শুভার ওপর পড়েছে, এটা মস্তিষ্কে আটকাতে সময় লাগেনি। এই কারণেই আগুন ধরে আছে ওর। রুমের ভেতরেই অনেক হেঁটেছে ও, পড়ে না পেরে গোসল করেছে আবার। তাও রাগ কমেনি। তবে রাগের সাথে অপরাধবোধও কাজ করছে। খামখা ওই ফাজিল ছেলেটার জন্য শুভাকে রাগ দেখিয়ে এসেছে সে। বেচারি তো কোনো কিছুই বোঝেনি বোধহয়। আর পিয়ালের সাথে তো আসলেই ও কথা বলেনি। তাহলে ওকে বকার মানেটা কি? দুর্জয় যদি বকা না দিয়ে আদর করে ওকে পিয়ালের সাথে কথা বলতে মানা করত, তাহলে কি ও শুনত না? অবশ্যই শুনত। লক্ষ্মী মেয়ের মতন শুনত। এটা জেনেও যে কেন? দুর্জয় উঠে দাঁড়ায় সোফা থেকে। হনহনিয়ে দরজার সামনে যায়। এক্ষুনি শুভাকে না দেখলে ওর মন শান্তিই পাবে না। শুভা দ্রুত হেঁটে এসে দরজায় হাত রাখল নক করার জন্য। আর অমনিতেই ভেতর থেকে জোর গতিতে দরজাটা খুলে একই গতি বের হতে গেল দুর্জয়। শুভার নিজের চলনেও সুস্থি ছিল না। তাই দুইজন আকস্মিকতায় নিজেদের ভারসাম্য হারাল। শুভা যে পড়ল দুর্জয়ের বুকে, আর দুর্জয় দুজনকেই বাঁচাতে শুভার কোমর আকড়ে ধরল ভারসাম্য ঠিক রাখার জন্য। তবে শেষ রক্ষা হল না। পড়ে গেল দুজনই দুর্জয়ের রুমের ভেতর। নিস্তব্ধ পরিবেশ। ওয়ার্ডরুমে ওদের ছাড়া বোধহয় আর কোনো কাকপক্ষীয় নেই। এই রকম একটা নির্জন আবহাওয়া দুইজন ধাম করে নিচে পড়াতে শব্দ হল জোরে। প্রথম কয়েক সেকেন্ড শুধু সেই শব্দের ঘোরেই কাটল দুজনের। শুভা দুর্জয়ের টি-শার্টের বুকের অংশ আকড়ে ধরে নিজেকে জাপটে রেখেছে ওর সাথে। আর দুর্জয় পেঁচিয়ে রেখেছে শুভার কোমর নিজের হাত দিয়ে। দুজনেই মাটিতে পড়া, ঘন নিঃশ্বাস নিচ্ছে ক্রমাগত। একসময় দুর্জয় নিজেকে সামলাল। চোখ মেলে প্রথমেই মাথা নুয়ে কোমল আদলটা দেখার চেষ্টা করল। শুভার চোখ খিচে বন্ধ করা ছিল। ভীষণ ভয় পেয়েছে বেচারি। তবে দুর্জয়ের স্থির কিন্তু ভরসাযুক্ত আওয়াজটা ওকে চোখ খুলতে বাধ্য করল। ওপরে তাকায় শুভা আর সেখানেই যেন ভুল করে বসেও। বৃষ্টির মধুর ধ্বনিতে সকালে ঘুম ভাঙল শুভার। আড়মোড়া ভেঙে খাটে থেকে উঠে বসল ও। চোখের কোল থেকে ঘুম পালাতে একটু সময় লাগল।
তবে একবার সেই পর্দা সরতেই আরেকটি দৃশ্য ভেসে উঠল শুভার দৃষ্টপটে। গতকাল রাতের সেই মুহূর্তটা। আচমকা এভাবে পড়ে যাওয়াতে শুভা আসলেই ভীষণ ভয় পেয়েছিল। চোখ খিচে বন্ধ করে পড়েছিল তাই মূর্তির মতন। ভরসার জন্য দুর্জয়কে জাপটে ধরেছিল ও। কিন্তু যখন দুর্জয়ের ডাক শুনল তখন ওপরে মুখ তুলল। কৃত্রিম আলোর আবেশে কাঙ্ক্ষিত পুরুষটির অবয়ব এত কাছ থেকে অবলোকন করতে পেরে পড়ে যাওয়ার ভয়, আতঙ্ক সব ভুলে বসল ও। মন জুড়ে বসল এক অদ্ভুত অনুভূতি, অজানা শিহরণ আর অপ্রস্তুত আকাঙ্ক্ষা। শুভার আইরিশ বারবার ঘুরছিল দুর্জয়ের চোখের ভাঁজে। ও চাইলেও সেখান থেকে সরে আসতে পারছিল না। কেমন এক সম্মোহনীর বেড়াজালে আটকে ধরেছে ওকে দুর্জয়। হঠাৎ ভয়ঙ্কর তৃষ্ণা পেল শুভার। গলা শুকিয়ে কাঠ হচ্ছে যেন। অধরের চামড়া ভারী হচ্ছে। শুভা বুঝল এখন ওঠা উচিত, নয়তো পরিস্থিতি বেসামাল। লজ্জায় শুভার গাল লাল হয়ে যায়। আর বেশি ভাবতে পারে না ও। একই দিনে দুইবার এভাবে কাছে আসার শিহরণ আর নিতে পারে না। অতি কষ্টে নিজের দৃষ্টি সরায় ওই গভীর দুটো চোখ থেকে। আশপাশে তাকিয়ে দুর্জয়ের ওপর থেকে উঠে পড়ার উদ্যোগ নেয়। তবে একটু সরে যেতেই ওর কোমরে প্যাঁচানো বলিষ্ঠ হাতের টান খায়। একটুখানি সরতে যতটা সময় লেগেছিল তার থেকেও দ্রুত গতিতে আবার আছড়ে পড়ল ও দুর্জয়ের বুকে। চমকে এবার ওপরে তাকাল। দেখল সেই গভীর দৃষ্টির কোনোই পরিবর্তন হয়নি। তবে শুভা তখন লজ্জার সাগরে হাবুডুবু খেয়ে সাঁতার কাটার চেষ্টায়। আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত ডুবে যাবে। না না, তা হওয়া যাবে না। তা হলে ও শেষ। শুভা এই প্রথম মুখ খুলল। ফিসফিসে গলায় বলল, ছাড়ো আমাকে। দুর্জয়ের কোনো পরিবর্তন হল না। সে সেই একদৃষ্টিতেই শুভাকে দেখছে। শুভা মনে মনে কুণ্ঠায় নত হলেও মুখে মেকি বিরক্তি টানে। কি হল? ছাড়ো। এবার দুর্জয়ের ঠোঁট ফাঁক হয়, সাথে চোখের ভাষাতেও পরিবর্তন আসে। শুভা স্পষ্ট সেখানে দুষ্টুমির উপস্থিতি পায়। দুর্জয় সাবলীল কণ্ঠে প্রশ্ন ছোড়ে, কেন ছাড়ব? শুভা অবাক হয়। কেন ছাড়বা মানে? উঠব না? আমি উঠতে বলেছি? তুমি না বললে কি এভাবেই পড়ে থাকব পুরো সময়? থাকলে সমস্যা কোথায়? শুভার কুণ্ঠা ভেতর থেকে এখন পুরো মুখে ছড়ায়। কি বলবে কিছুই বুঝতে পারে না ও। এদিকে আস্তে আস্তে কেমন একটা ঘোর লেগে যাচ্ছে ওর। এটার কৃতিত্ব পুরোটুকুই মানুষটার দেহে ছড়ানো চিরচেনা পারফিউমের ঘ্রাণে। আবেশে চোখ বুজে আসতে চাইছে। ইচ্ছা করছে দুর্জয়ের বুকে মাথা এলিয়ে নিদ্রায় ডুবতে। কিন্তু না, এটা কিভাবে সম্ভব? শুভা আবার চোখ ওপরে নেয়। বিনতির সুর টানে কণ্ঠে, ছাড়ো না প্লিজ। তোমারও কষ্ট হচ্ছে। কই, আমার তো কোনোই কষ্ট হচ্ছে না। এবার হাল ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলে শুভা। এই নাছোড়বান্দা মানুষটাকে ও বুঝাতেই পারবে না যে এই মুহূর্তে ওর অনুভূতিগুলো কেমন বেসামাল হচ্ছে। আরও কিছুক্ষণ থাকলেই। সরি। চমকে ওপরে তাকায় শুভা আবার। অবাক হয়ে যায়। দুর্জয় হঠাৎ সরি বলল কেন? তবে দুর্জয় বেশি সময় দেয় না ওকে ভাবার। সন্ধ্যায় তোর সাথে রুড ব্যবহার করেছি বলে সরি। এভাবে চলে আসাটা ঠিক হয়নি আমার। শুভা মনে মনে আপ্লুত হলেও মুখে কপট অভিমান দেখিয়ে বলে, হমম, আমি কষ্ট পেয়েছি তখন। তুমি এরকম করলে কেন? রাগ উঠেছিল তাই। কেন? রাগ উঠবে কেন? এবার দুর্জয় চুপ হয়। শুভা দেখে ওর চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। এক মুহূর্ত পর দুর্জয়ের কণ্ঠ আবার শোনা যায়, পিয়ালের তোর দিকে তাকানোটা আমার পছন্দ হয়নি। তোকে ও দেখবে কেন? আর কি বড় বেয়াদব,
আমার সামনে তোকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। সাহস কত! শুভা শুধরে দেওয়ার চেষ্টা করে। উনি তো শুধু আমাকে ঘুরতে নেওয়ার কথা বলেননি, আমাদের দুইজনের কথাই বলেছেন। দুর্জয়ের রাগের পারা যেন আরো বাড়ে। এখন রাগ উঠে ওর বুকে শায়িত প্রিয় রমণীর ওপর। কেন পিয়ালের মতন বাইরের মানুষের সাইড নিয়ে কথা বলছে ও? হুট করেই শুভার কোমরের বাঁধন খুলে বসে পড়ে দুর্জয়। অগত্যা শুভাও উঠে বসে সরে যায় দুর্জয়ের বুকের কাছ থেকে খানিকটা। তবে অবাক হয় প্রচুর দেখে দুর্জয়ের চোয়াল এখন পুরোই শক্ত। শুভা ওর বাহুতে হাত রেখে প্রশ্ন করে, কি হলো? দুর্জয় অভিমানে হাত সরায় শুভার। অন্যদিকে মুখ করে বলে, কিছু না। শুভার ঠোঁটে হাসি ফোটে। জনাবের মান হয়েছে দেখে ঠোঁট টিপে। তারপর রয়সয় দুর্জয়ের মুখ গালে হাত ছুঁয়ে নিজের দিকে ঘোরায়। আদুরে কণ্ঠে শুধায়, রাগ করছো কেন? আচ্ছা বুঝলাম, সে শুধু আমাকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। তো সে দিলই আমি চলে যাব নাকি? আমি তুমি আর বাবা ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কখনো কোথাও গিয়েছি? বলো। শুভা দুর্জয়ের দৃষ্টিতে বদল দেখতে পায়। খুব দ্রুতই সেই নয়ন জোড়ায় রাগের জায়গায় কিছুক্ষণ আগের সেই নেশা ভর করে। পর মুহূর্তেই ও কিছু বুঝে ওঠার আগেই আবার নিজেকে আবদ্ধ পায় দুর্জয়ের হাতের বাঁধনে, যেটা ওর কোমর আঁকড়ে ধরেছে। শুভা চলে আসে দুর্জয়ের কাছে, একদম পাশে। দুজনের মুখের দূরত্ব প্রায় নেই বললেই চলে। এতটাই কাছে টেনেছে ওকে দুর্জয় যে চুপ থাকার পরও একে অপরের নিঃশ্বাস আছড়ে পড়ে মিলেমিশে একাকার হচ্ছে। শুভার এতক্ষণ পাওয়া ভয় যেন এখন বাস্তবে পরিণত হচ্ছে। নিজেকে বেসামাল লাগছে ওর। শ্বাসের গতি ভারী হচ্ছে। তার ওপর ওই আফিম মেশানো দুটি চোখ। সেটার থেকে বাঁচবে কিভাবে ও? কিভাবে পালাবে? পরমুহূর্তেই মন করা নাড়ে এক আজব প্রশ্ন নিয়ে, ও কি নিজ থেকে আসলেই বেঁচে পালাতে চায়? উত্তরও আসে পরপর, একদম না। হৃদয়ের ব্যাকুলতা লুকাতে চোখ বুজে নেয় শুভা। অজান্তেই ওর হাত উঠে আসে দুর্জয়ের বুকে, মুষ্টিবদ্ধ করে টি শার্টের কিছু অংশ। প্রতীক্ষায় থাকে কিছু একটার, কিন্তু সেটা কি তা বোঝে না। হঠাৎ এক পুরু অধরজোড়ার অস্তিত্ব পায় ও নিজের ত্বকে। কপালের ঠিক মাঝখানে পরম আদরের ছোঁয়ায় কেঁপে ওঠে শুভা। পরমুহূর্তে চোখ খুলে ওপরে তাকায়। দৃষ্টি সীমানায় ধরা দেয় মনে প্রশান্তি এনে দেওয়া সেই হাসি মাখা মুখটা। দুর্জয় ধীর গতিতে ঠোঁট ফাঁক করে, তুই দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস কিভাবে? এরকম পুরো আউট অফ কনটেক্সট প্রশ্ন শুনে শুভা হতভম্ব হয়ে যায়। সাথে লজ্জায় কপল জোড়ার সাথে পুরো মুখে লালাভ আভার সৃষ্টি হয়, যেটা লুকাতেই মাথা নোয়ায় শুভা। কিন্তু পরক্ষণেই আবার ভ্রুজোড়া কুঁচকে চোখ ওপরে তোলে। মেকি রাগ আর অভিমানে মিশ্রিত সুর টেনে বলে, কেন আগে সুন্দর ছিলাম না? দুর্জয়ের যেন ঠোঁটের আগাতেই থাকে উত্তর, যেই চোখে এখন তোর সুন্দরতা দেখি সেই চোখে তো আগে দেখতাম না। শুভা আবার ঘোরের মাঝে ডুবে। জানা উত্তরও জানতে প্রশ্ন ছুড়ে বসে, কোনো চোখে? বোঝাবো কোনো চোখে? কথাটা বলতে বলতেই দুর্জয় সামনে ঝুঁকে নিজের অধৈর্যরা নিয়ে আসে শুভার ঠোঁটের কোণে। একবার শুভার দিকে দুষ্টু মিষ্টি এক হাসি দিয়ে ঠোঁট উঠে যায়, তবে তখনই নিজের হাতের তালু দুজনের মাঝখানে নিয়ে আসে শুভা। দুর্জয়ের দৃষ্টির সেই একই অনুভূতি নিজের নয়নেও নিয়ে এসে দূরে সরে দাঁড়িয়ে যায়। ঠোঁটে ছড়ানো হাসির রেখায় একটা শব্দই বের হয়, অসভ্য। আর কিছু বলে না শুভা। লজ্জায় আর দুর্জয়ের পানে না তাকিয়েই দৌড়ে রুম থেকে বের হয়ে চলে যায়। এখন খাটে বসেই সেসব চিন্তা করে হাসছে শুভা। তার সাথে শেষ মুহূর্তটার দৃশ্য সামনে আসলেই শিউরে উঠছে। দুর্জয় ওকে ঠোঁটেও ফফ
তখনই শুভার হাত নিজের কপালে চলে যায়। ঠিক যেখানটায় গতরাতে দুর্জয় ওকে চুমু দিয়েছিল সেইখানে আলতো ছোঁয়া দেয়। নেত্র পল্লব ঝুঁকিয়ে সেই সময়টার স্মৃতিমন্থনে ব্যস্ত হয়। নিজের অতিকাঙ্ক্ষিত পুরুষের প্রথম ছোঁয়া, প্রথম আদর মনে উষ্ণতার সৃষ্টি করে। আবার শুভা এলিয়ে পড়ে বিছানায়। নিজের কাছে সব স্বপ্নের মতন লাগে। এই মানুষটাকে পাওয়ার ইচ্ছা কত বছরের, তবে আশা মোটেও ছিল না যে তার থেকে কখনো কোনো সাড়া পাবে। আর এখন মানুষটা ওকে চোখে হারায়, পছন্দ করে হয়তো ভালো। দরজায় কড়া নাড়তেই উঠে বসে শুভা। শুভা, উঠেছিস? ওড়নাটা গায়ে চড়িয়ে শুভা দ্রুত নামে খাট থেকে। দ্বিতীয় টোকা পড়ার আগেই দরজা খুলে দেখতে পায় সামনে দাঁড়ানো সুঠাম দেহি অতি পরিচিত পুরুষটাকে। এদিকে বৃষ্টিস্নাত সকালে নিজের শুভ্র পরীকে দেখে দুর্জয় মুগ্ধ হয়। ভীষণ পরিমাণ আদুরে লাগছে এই মুহূর্তে মেয়েটাকে। চোখগুলো ঘুমের কারণে এখনো ফুলে আছে, দুধে আলতা মুখটায় এখনো বালিশের চাপে মোড়ানো লালচে আভা কিছুটা স্পষ্ট। বেচারি চুলটাও বোধহয় ঠিক করতে ভুলে গিয়েছে। দুর্জয় এগুলো দেখতে দেখতেই মুচকি হাসে। শুভা প্রথম দেখায় খানিক লজ্জা পেলেও এখন কপাল কুঁচকে দুর্জয়কে দেখে প্রশ্ন ছোড়ে, কি হয়েছে? দুর্জয় হাসি গিলে ফেলে মুহূর্তেই, কই, কিছু হয়নি তো। তাহলে হাসছিলে কেন? দুর্জয় আবার ঠোঁট টিপে, কিছু না, এমনি। এনিওয়েজ, নাস্তা আমার রুমে দেওয়া হয়েছে, তুই ফ্রেশ হয়ে চলে আয়। তাড়াতাড়ি আসিস, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। বলেই দুর্জয় চলে যায়। শুভা দরজা আটকে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে। তবে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারা ফুটে উঠতেই হতভম্ব হয়ে যায় ও। ছি 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 শুভা, তুই এই অবস্থায় ওনার সামনে গিয়েছিস? ইয়া আল্লাহ, চুলের কোনো সিঁড়ি নেই, চোখ কেমন ফুলে আছে, কি বিদঘুটে দেখাচ্ছে। নিঃসন্দেহে এই কারণেই হাসছিলেন তিনি। হে ধরণী, দ্বিধা হও, আমি ঢুকে পড়ি। নিজেকে বকতে বকতেই শুভা ফ্রেশ হয়। ভীষণ মন খারাপ নিয়ে কাপড় ঠিকঠাক করে বের হয় নাস্তা করতে। দুর্জয়ের রুমে ঢুকতেই ফ্লোরটা চোখে পড়ে আগে। গত রাতে স্মৃতি আবার চোখে হানা দেয়। লজ্জায় আবার গুটিয়ে যায় শুভা, হিম হতে আসে দেহ। রুমে দুর্জয়কে না পেয়ে শুভা টেবিলের কাছে যায়। নাস্তায় পরোটা, বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর ডিম ভাজি দেখে জিভে জল এসে যায় ওর। বৃষ্টির সকালের জন্য পারফেক্ট একটা নাস্তা। শুভা 2 প্লেটে পরোটা দেয়, তারপর ডিম ভাজি সাজায়, অবশেষে মুরগি সহ বুটের ডাল বাড়ে এক পাশে। ততক্ষণে ওয়াশরুম থেকে দুর্জয়ও বের হয়েছে। শুভাকে দেখে মুচকি হেসে সোফায় ওর পাশে বসে। ও বসতেই শুভা ওর জন্য সাজানো প্লেটটা আগিয়ে দেয়। দুর্জয় বিনা বাক্যে নিয়ে খাওয়া শুরু করে। খেতে খেতেই প্রশ্ন করে শুভা, এখানে থেকে যাব কখন আমরা? বাইরের পরিস্থিতির ব্যাপারে কিছু জেনেছ? না, এখনো কথা বলতে পারিনি। অফিস আওয়ার মাত্র শুরু হয়েছে। ভাবছি শাহরিয়ার আঙ্কেলের সাথে যেয়ে কিছুক্ষণ পর দেখা করে আসব তার অফিসে। তখনই জানতে পারবো সবকিছু। আবার কিছুক্ষণ চুপ থাকলো দুজন। তারপর আবার শুভা প্রশ্ন করল, বাইরে তো যেতে পারবো না, তাহলে এখানে কি করব সারাদিন? দুর্জয় খাওয়ার মাঝেই বলতে লাগে, বেইজটা ছোট হলেও সুন্দর আর গোছানো। আগে এসে দেখেছি। বৃষ্টি একটু থামলে দেখি তোকে নিয়ে ঘুরে আসব। আর এবার সরাসরি তাকায় দুর্জয় শুভার চোখে। একে অপরকে সময় দিল, এই তো আর কিছু করার ইচ্ছা থাকার কথা না। ভুল বললাম? শেষ প্রশ্নটা শুভার কানের পিঠেই মৃদু শব্দের ছলে বলে দুর্জয়। শিহরণে গা কেঁপে ওঠে শুভার। হাতের প্লেটটা খাবার সহ নড়ে ওঠে।
দুর্জয় সেটা দেখে মনোযোগ দিয়ে তারপর ঠোঁট কামড়ে হেসে সরে বসে নিজের খাবারে মন বসায়। নাস্তার পর্ব সেরে দুর্জয় বের হয় বেইজের কমান্ডিং অফিসারের সাথে দেখা করার উদ্দেশ্যে। যাওয়ার আগে শুভাকে ওর রুমে রেখে যায়। কড়া করেই সাবধান করে যায় যাতে ও আসার আগ পর্যন্ত শুভা যেন কারোর জন্যই দরজা না খোলে। আর কোনো প্রয়োজন বা সমস্যা হলেই যেন দ্রুত ওকে কল দেয়। মুচকি হেসে শুভা সব নির্দেশে মাথা দোলায়। সে লক্ষ্মী মেয়ের মতন সব কথা পালন করবে। প্রায় 1.5 ঘন্টা কেটে যায়, দুর্জয় এখনো আসেনি। একদিক দিয়ে শুভার ভালো লাগছিল যে রুমে ওয়াইফাই থাকার দরুন সে বোর ফিল করেনি। কে ড্রামা দেখেছে অনেকক্ষণ। ওর খুবই পছন্দের কে ড্রামা স্ট্রং গার্ল বংসুং। সেটা দেখতে গিয়েই হাসতে হাসতে পেট ফাটার জোগাড় ওর। এরই মধ্যে বাসায় সেহের, মিসেস নাহার আর ওর বাবার সাথেও কথা বলেছে। সবাইকে আশ্বাস দিয়েছে যে ও ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। দুর্জয়ও কোল দিয়েছিল। বলেছে শুভাকে রেডি হয়ে থাকতে, আধা ঘন্টার মধ্যে এসে ওকে নিয়ে বেইজ ঘুরতে বের হবে ও। শুভা ভাবল গোসলটা করে ফেললে ভালো হয়। বাইরেও এখন বৃষ্টি থেমে রোদ উঠেছে এবং এখন গরম হচ্ছে পরিবেশ। গোসল না করে বের হলে গরমে খারাপ লাগতে পারে। যেই ভাবা সেই কাজ। 2 সেট কাপড়ে মাঝে দ্বিতীয় সেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ও। গোসল প্রায় শেষ যখন, তখনই দরজায় কড়া নাড়তে শুনল শুভা। এই দুদিনে দুর্জয়ের টোকার আওয়াজটা চিনে গিয়েছে ও। একটা তালে টোকা দেয় দুর্জয়। প্রথমে পরপর 2 বার, তারপর থেমে 1 বার। শাওয়ার বন্ধ করে শুভা ওয়াশরুম থেকে মুখ বাড়িয়ে চিৎকার দেয়, দাঁড়াও খুলছি। সাথে সাথেই বন্ধ হয় টোকা দেওয়ার শব্দ। শুভা সালোয়ার কামিজ পরে ভেজা চুল তোয়ালেতে পেঁচিয়ে দরজার কাছে আসে। খোলার আগে যাচাই করার জন্য জিজ্ঞেস করে, ভাইয়া আছো? হমম খোল। এরপর দরজা খোলে শুভা। দুর্জয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকে ওঠে। মানুষটাকে এরকম লাগছে কেন? দুর্জয় মোবাইল ঘাঁটছিল যখন দরজা খোলা হয়। সাবলীলভাবেই ঢুকতে যাচ্ছিল ও, কিন্তু চৌকাঠেই দমটা আটকে যায়। সিক্ত পরশে লেপটানো রমণীকে দেখে মাথার তার যেন আক্ষরিক অর্থে ছিঁড়ে। আচ্ছা, আসলেই কি এই মানুষটাই এতটাই রূপবতী, নাকি দুর্জয় ভালোবাসে বলে ওকে এত সুন্দর লাগে? এই যে সদ্য গোসল সেরে বের হওয়া সতেজ চেহারা, সিক্ত চুলের গোছা যা তোয়ালে থেকে বের হয়ে মুক্তার ন্যায় পানি ঝরাচ্ছে মসৃণ কাঁধে, গালে, নাকে ফোঁটা ফোঁটা পানির অস্তিত্ব, এ সব কিছু দুর্জয়কে ভীষণ ঈর্ষান্বিত করছে। এই রমণীকে বোঝাবে কে যে এই অবতারে ওর দুর্জয়ের সামনে আসাটা প্রবল আকারে বিপজ্জনক? দুর্জয় যে নিজেকে কিভাবে সামলাচ্ছে তা কি এই বোকা মেয়ে বোঝে? না, বোঝে না। বুঝলে এইভাবে জ্বালাতো না। শুভা দুর্জয়ের চোখ একদিকে স্থির হওয়া দেখে ওর সামনে নিজের হাত নাড়ায়। এই কি হলো? কই হারিয়ে গেলা? দুর্জয়ের মাথা সচল হয়। পরমুহূর্তেই শুভাকে কিছু না বলে নিজের রুমের দিকে হনহন করে হেঁটে যায়। অবাক শুভা একটু বের হয়ে প্রশ্ন করে, কি হলো? ভেতরে আসো। দুর্জয় ওর দিকে ভুলেও তাকায় না। চাবি দিয়ে লক খুলতে খুলতে বলে, ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো। এরপরই ধরাম করে দরজা লাগিয়ে দেয়। হতভম্ব শুভা ওখানেই দাঁড়িয়ে ভ্রু কুঁচকায়। এই মানুষটার হয় কি মাঝে মাঝে? সন্ধ্যায় দুর্জয় আর শুভা বান্দরবন সেনানিবাসের বেইজ কমান্ডার কর্নেল শাহরিয়ারের বাসভবনে পৌঁছাল। উনি নিজেই সকালবেলা দুর্জয়কে দাওয়াত দিয়েছিলেন। শুভাকে নিয়ে ডিনার করার কথা বলেছিলেন। বাসভবনে যেই শুভা আর দুর্জয়ের দেখা হয় পিয়ালের সাথে। ওদের দেখেই দ্রুত সামনে আসে পিয়াল। দুর্জয়ের সাথে হাত মেলায়, তবে চোখ রাখে পাশে দাঁড়ানো শুভার দিকে।
মেয়েটা ভয়ঙ্কর পরিমাণে সুন্দর, পিয়ালের মাথা নষ্ট করার মতন সুন্দর যাকে বলা যায়। মা অনেক দিন ধরেই বিয়ে করছে, এই মেয়েকে যদি ওনার সামনে নিয়ে যাওয়া যায়, উনি নির্ঘাত পছন্দ করে বসবেন ঘরের বউ হিসেবে। দুর্জয় পিয়ালকে এখানে উপস্থিত দেখেই বিষয়টা পছন্দ করেনি। মেজাজ চটেছিল ভেতর ভেতর, তবে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে কিছু বলেনি। তবে যাকে শাসন করতে পারবে তাকে ঠিকই বলেছে। শুভার কানের কাছে যেয়ে চাপা গলায় ফিসফিস করে বলেছে, ওই পিয়ালটাকে নিজের কাছে আসতে দিবি না, বুঝেছিস? ও কথা বলতে চাইলে এড়িয়ে যাবি, আর সবসময় আমার পাশে পাশে থাকবি, ঠিক আছে? শুভা মুচকি হেসে মাথা দোলায়। এত বড় মানুষের এমন বাচ্চামো দেখে ভেতর ভেতরে পেট ফেটে হাসে। কর্নেল শাহরিয়ার ছোট খাটোর মধ্যেই ভালো আয়োজন করেছেন তার অতিথিদের জন্য। দুর্জয় এসব দেখে বিনীত স্বরেই বলল, আঙ্কেল, এত কিছুর কি দরকার ছিল? আপনাদের এখন এমনিতেই বাইরের পরিস্থিতি খারাপ, এগুলো ট্যাকেল দিচ্ছেন আবার এসব? ৪৫ ঊর্ধ্ব শাহরিয়ার গম্ভীর মুখ নিয়েই হাসে। আমাদের এর থেকেও অনেক বড় বড় সমস্যার মোকাবেলা অতীতে করতে হয়েছে মাইবয়। এগুলো এখন রক্তে সয়ে গিয়েছে, কিন্তু এসবের মাঝে আমাদের কাস্টমস তো ভুলে গেলে হবে না, তাই না? তোমরা আমার খুব পছন্দের একজন স্যারের ভাতিজা ভাতিজি। তোমাদের জন্য এইটুকু না করতে পারলে আমার খারাপ লাগত। আর তোমাদের আন্টি এখানে নেই, ও থাকলে সবই করত, আরও বড় করে করত। কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য ও এইখানে থাকতে পারে না। শেষ কথাটায় শুভার মনে হলো যেন একটা দীর্ঘশ্বাস শুনতে পেল। মানুষটার চেহারাটাও একটু মলিন লাগল। বুঝতে অসুবিধা হলো না যে তিনি তার স্ত্রীকে খুব মিস করেন। খারাপ লাগল শুভার। এই লাইনের চাকরিতে দেশের নিরাপত্তার জন্য একজন সিপাহীকে নিজের ব্যক্তিগত জীবনে কতই না স্যাক্রিফাইস করতে হয়। ইসোস। কথোপকথন চলল আরও কিছুক্ষণ। এই পুরোটা সময় শুভা লক্ষ্মী মেয়ের মতন দুর্জয়ের পাশেই বসেছিল। আগে না খেয়াল করলেও এখন শুভাও লক্ষ্য করেছে পিয়ালের চাহনি। কেমনভাবে যেন ওর দিকেই তাকায় লোকটা। শুভা ছোট না, তার ওপর নিজেও ভালোবাসে কাউকে, তাই এই চাহনির মানে কি সেটা বোঝে ও। এই কারণেই অস্বস্তিটা বেশি হচ্ছে। শুভা আরও ঘেঁষে বসে দুর্জয়ের কাছে। দুর্জয় তখন কথায় মগ্ন ছিল কর্নেল শাহরিয়ারের সাথে। শুভার ছোঁয়া বুঝতে পেরে ক্ষণিকের জন্য পাশে তাকায়। শুভাকে ওর কাছে আসতে দেখে নিঃশব্দে, সবার অগোচরে ওর হাত ধরে নিজের মুঠিতে ভরে নিল। ভরসার ছোঁয়া পেয়ে শুভা যেন এবার শান্তি পেল। নিশ্চিন্তে কথা শুনতে লাগল সবার। সন্ধ্যা থেকে রাত নামল। দুর্জয় শুভা আসার পরে মাশরুম স্যুপ ও ব্রেড স্টিক্স সার্ভ করা হয়েছিল সবাইকে। সেটাই এখনও হজম হয়নি, এখন আবার ডিনারের ডাক পড়ল। ডাইনিং হলে গিয়ে শুভার চোখ ছানা বড়া। এত এত খাবার দেখে পেট গুলিয়ে আসল ওর। চাইনিজ আইটেম খুবই পছন্দের শুভার, কিন্তু এখন 2 চামচ ফ্রাইড রাইস, একটা ফ্রাইড চিকেন ও 1 চামচ চাইনিজ সবজিতেই সীমাবদ্ধ থাকল ও। মূল খাবারের পরে ডেসার্টও সার্ভ করা হল। কুইন্স পুডিং, লালমোহন আর মিষ্টি দইয়ের মধ্যে দুর্জয় লালমোহনটা নিল আর শুভার জন্য নিয়ে আসলো কুইন্স পুডিং। দেখে নিশ্চুপেই খুশি হল শুভা। একই সোফায় দুজন বসে থাকায় হঠাৎ যখন দুর্জয়ের ফোন বেজে উঠল তখন শুভাও সেটা টের পেল। পকেট থেকে ফোনটা বের করে কার কল এসেছে দেখতে গিয়েই থমকায় দুর্জয়। বরেশা নামটা দেখে কপাল কুঁচকায়। এরপর সবার থেকে অনুমতি নিয়ে ফোনটা রিসিভ করে বাইরে চলে যায় ও। পাশে বসা শুভাও নামটা দেখে স্পষ্ট ভরকে গিয়েছে। এই কদিনে নামটা সেভাবে মাথায় আসেনি। হঠাৎ কেন যেন ভীষণ অস্বস্তি লাগল শুভার। গলা দিয়ে পুডিংয়ের মতন মখমলি নরম খাবারও যেন নামতে চাইল না।
মনের কোণে কোথাও ব্যাকুলতার হাওয়া বইল। কেন বারিশা কোল দিয়েছে দুর্জয়কে? কি কারণ থাকতে পারে? শুভা আর বসে থাকতে পারল না। নিজেও শাহরিয়ারের থেকে অনুমতি নিয়ে দুর্জয়ের যাওয়ার পথে পা বাড়াল। বাইরে নিশুতি রাত। বেইজের এমনিতেই শান্ত পরিবেশে এই রাতের আকাশ যেন আরেক পড়ত নিস্তব্ধতা ঢেলে দিয়েছে। গাছগাছলিতে ভরপুর জায়গা থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছে। আওয়াজগুলো কোনো প্রাণী বা পাখির তা শুভার জানা নেই। তবে সবকিছুকে ছাপিয়ে এসে যেই আওয়াজটা শুনতে চাচ্ছে সেটা কর্ণপুঞ্জে আটকালো কয়েক মুহূর্ত পর। দুর্জয়ের গলা শুনতে পেল শুভা, তবে সব কথা স্পষ্ট শুনতে পেল না দেখে সামনে আগালো খানিকটা। কিছুক্ষণ পর দুর্জয়কেও দেখল। ওর দিকে পিঠ করে দাঁড়ানো মানুষটা। জানে যেন জান ফিরে আসলো শুভার, প্রিয় মানুষটিকে দেখে। হাত তুলে ডাকতেই যাবে, তবে কিছু শব্দের ছন্দে কথা ও পা দুটোই আটকে গেল শুভার। ওহ ওয়াও, তুমি দেশে ফিরছ? দ্যাটস গুড। হ্যাঁ, দেখা হয় না অনেকদিন আমাদের। আর এইবার তো আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে দুই পরিবারকেই বলতে হবে, সো তোমার সামনে থাকাটাও জরুরি বারিশা। হমম, জরুরি কিছু বলতে চাচ্ছ? আই মিন, ক্যান ইট ওয়েট? আসলে আমি একটু বাইরে একটা দাওয়াতে এসেছি। তুমি আসো, তারপর কথা বলি। ওকে গ্রেট, বাই। শুভার চোখে তখন অবাধ ধারায় জল পড়ছে। দুর্জয় বারিশা বিয়ে দেশে ফেরা, সব কথা যেন গুলিয়ে যাচ্ছে মাথার ভেতর। শুভা ওখান থেকে দৌড়ে পালাল। দুর্জয় ঘুরে দাঁড়ানোর আগেই শুভার উপস্থিতি বিলীন হল। এক দৌড়ে বাংলোর সামনে আসলো শুভা। তবে ভেতরে না যেয়ে উল্টাপাশের গার্ডেনটার দিকে গেল। আনমনেই হাঁটতে লাগল। বিগত কয়েকদিনের প্রতিটাক্ষণ সিক্ত নয়নে ভেসে উঠল ওর। দুর্জয়ের কাছাকাছি আসার দৃশ্যগুলো চোখে বাঁধল। নিজের খুশিতে এতটাই মত্ত ছিল শুভা যে বলেই বসেছিল দুর্জয় অন্য কারো বাগদত্তা। কারো সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। তারপরেও শুভা কিভাবে পারল দুর্জয়ের কাছে আসতে? হ্যাঁ, শুভা জানে যে বারিশা এই বিয়েতে মানা করেছে। দুর্জয়ও হয়তো বিয়েটা আর চায় না, কিন্তু এখনো দুই পরিবারই তাদের এই সিদ্ধান্ত থেকে অজানা। এমন যদি হয় যে পরিবার দুটো বিয়ে ভাঙার নির্ণয়টাকে না মানল? আবার যদি বারিশা নিজের মন বদলায়, বিয়ে করতে চায় দুর্জয়কে, তখন কি হবে? দুর্জয় কি বিয়ে করে ফেলবে? শুভার কি হবে তখন? এই সম্পর্কটার কি হবে যেটা দুর্জয় আর ওর মাঝে জন্ম নিয়েছে? হঠাৎই শুভার বিবেক ধাক্কা দেয় ওকে। সত্যের বিশাল বড় একটা দেয়াল সামনে খাড়া করিয়ে দেয়। কিসের সম্পর্ক? ওর আর দুর্জয়ের মাঝে কি নতুন সম্পর্ক হয়েছে? ভালোবাসার? প্রেমের? কিসের? কিছুই তো জানে না শুভা। দুর্জয় তো কিছু বলেনি। হ্যাঁ, দুজন কাছে এসেছে, আকর্ষিত হয়েছে, তবে সেটা ওর জন্য ভালোবাসা হলেও দুর্জয়ের জন্য কি সেটা তো জানে না শুভা। দুর্জয় একবারও নিজে থেকে সেটা প্রকাশ করেনি। এমনও তো হতে পারে যে মানুষটা ওর মোহে জড়িয়েছে, শুধু পছন্দ করছে। বারিশা আসলে যদি সেই মোহের তার ছিঁড়ে যায়, পরিবার আর সমাজের প্রভাবে শুভার থেকে যদি সরে যায়, ও শুভা পারবে সহ্য করতে? পারবে এই দূর? এক্সকিউজ মি মিস। শুভা চমকে কদম থামায়। পেছনে এক ক্ষীণ চেনা আওয়াজে বাস্তবে ফেরে। এতক্ষণের ঘোর থেকে বের হয়ে প্রথমেই নিজের চোখের পানি মোছে ও। তারপর ঘুরে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে। পিয়ালকে এখানে দেখে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়ে শুভা। পিয়ালও বোধহয় বিষয়টা বোঝে, তাই পরিস্থিতি সামলাতে সহজভাবে বলে ও, সরি, আসলে আপনি এই অন্ধকারে একা হেঁটে যাচ্ছেন দেখে ডাকলাম। এই পরিবেশটা আপনার অপরিচিত, তাই। শুভা এবার আশপাশে লক্ষ্য করে নিজেই ভয় পেয়ে যায়।
ইয়া আল্লাহ, একা একা কতদূর চলে এসেছে ও খেয়ালই করেনি। পিয়ালের দিকে তাকিয়ে সৌজন্যে মৃদু হাসি দিল ও। ধন্যবাদ, জায়গাটা খুব ভালো লাগছিল আমার, তাই হাঁটছিলাম। ততক্ষণে পিয়াল শুভার আরও কিছুটা কাছে এসেছে। আপনার সাথে আলাদাভাবে পরিচিতই হওয়া হয়নি। আমি পিয়াল। শুভা, নামটা বেশ সুন্দর, ঠিক আপনার মতন। শুভা ঝট করে তাকায় ওপরে। ভেতরের বিরক্তি কিঞ্চিত চোখে ফোটে। পিয়াল এই আধারে সেটা আঁচ করতে পারে কিনা সেটা বোঝা যায় না। সে নিজের মতো কথা এগিয়ে নিতে থাকে। আপনি কিসে পড়াশোনা করছেন শুভা? অনার্স ফার্স্ট ইয়ার ফাইনালে। ওহ, গুড। চট্টগ্রামেই থাকেন? পড়াশোনার জন্য থাকি। ও, তার মানে বাসা চট্টগ্রামে না আপনার? না, পটিয়াতে। ও আচ্ছা। শুভার প্রথম থেকেই পিয়ালের সাথে এখানে একা কথা বলতে ভালো লাগছিল না। এখন লোকটার এত ব্যক্তিগত প্রশ্ন আরও বিরক্ত করছে ওকে। তাই পিয়াল আর কিছু বলার আগেই শুভা বলল, আমি বাংলোতে ফিরতে চাচ্ছি। দুর্জয় ভাইয়া খুঁজবে নয়তো? পিয়াল বোধহয় মনক্ষুণ্ণ হল। একান্তে শুভাকে নিয়ে আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল বোধহয়। তবুও মুখে কিছু বলল না। শুভাকে রাস্তা দেখিয়ে শুধু বলল, চলুন। হাঁটতে হাঁটতেই শুভার হঠাৎ সেই উপজাতি মেয়েটার কথা মনে পড়ল। পিয়ালকে এই প্রথম নিজে থেকেই প্রশ্ন করল ও। আচ্ছা, উপজাতি মেয়েটার কি খবর যে হারিয়ে গিয়েছিল? খুঁজে পাওয়া গিয়েছে ওকে? পিয়ালের মুখ উজ্জ্বল হল। আজকে সন্ধ্যায় পাওয়া গিয়েছে ওকে। হারিয়ে যায়নি, নিজেই পালিয়েছিল প্রেমিকের সাথে। ওরা দুইজন দুই গোষ্ঠীর, পরিবার সম্পর্কটা মানত না। তাই পরিস্থিতি যখন এরকম উত্তাল হল তখন সেটার ফায়দা নিয়ে নিজেরা পালানোর পদক্ষেপ নিল। আজকে সন্ধ্যায় বান্দরবনের সীমানা ক্রস করার সময় আমাদের সিপাহীদের হাতে ধরা পড়ে। নিজ নিজ পরিবারের কাছে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। শুনে স্বস্তির শ্বাস ফেলল শুভা। যাক, মেয়েটার কোনো ক্ষতি হয়নি। তখনই আবার আরেকটা প্রশ্ন মাথায় আসলো ওর। তাহলে তো আমরা এখান থেকে চলে যেতে পারব, তাই না? এই প্রশ্নে পিয়ালের মনটা ভীষণভাবে খারাপ হল। হমম। বাইরের পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে আজ সন্ধ্যার পর। কাল আপনাদেরকে আমরা এসকর্ট করে বান্দরবনের সীমানায় পৌঁছে দেব। আপনারা তারপর সেফলি চলে যেতে পারবেন। ততক্ষণে তারা দুজনই চলে এসেছে বাংলোর সামনে। শুভা মুখে হাসি ফুটিয়ে বলল, আপনাদেরকে দুদিন খুব কষ্ট দিয়ে ফেললাম। আমাদের জন্য আপনারা অনেক করেছেন। ধন্যবাদ। পিয়াল শুভার কথায় উত্তর দিতে যেয়েও থেমে গেল শুভার পেছনে থেকে আসা গুরগম্ভীর এক ডাকে। শুভা। শুভা পেছনে ফেরে দুর্জয়কে দেখতে পায়। ওকে দেখে মাথা নামিয়ে ফেলে। বারিশার নামটা আবার আসে মনের কুঠিরে। এই সব চিন্তার মাঝে দুর্জয়ের অতিগম্ভীর মুখের আদল ও লক্ষ্যই করে না। দুর্জয় খুব ধীর পায়ে এসে শুভার পাশে দাঁড়ায়। চোখের তীক্ষ্ণ দৃষ্টি পিয়ালের দিকে ছুঁড়ে শুভাকে প্রশ্ন করে, এখানে কি করছিলি তুই? শুভা মাথা ওঠায়। এবার ওর চোখে পড়ে দুর্জয়ের শক্ত চোয়াল। ভয় পেয়ে যায় ও পরিস্থিতি বুঝতে পেরে। ইয়া আল্লাহ, পিয়ালের সাথে কথা বলতে দেখেছে দুর্জয়। এখন শুভা কিছু বলার আগেই পিয়াল বলে ওঠে, আসলে মিস শুভা বাগানটা ঘুরে দেখছিলেন। আমরা একটু টুকটাক গল্প করলাম, এই যা। দুর্জয়ের গালের পেশি আরও টান টান হয়ে আসল। ভ্রু জোড়া একদম সোজা হয়ে চোখ দুটো আরও বড় লাগল। অতি শীতল একটা হাসি ঠোঁটে টেনে শুভার ডাম হাত নিজের বাম হাতে মুষ্টিবদ্ধ করে বলল, থ্যাঙ্কস পিয়াল, শুভাকে সময় দেওয়ার জন্য। অনেক রাত হয়েছে,
এখন আমাদের যাওয়া উচিত। আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে এসেছি। আপনাকেও ধন্যবাদ, আসি। এই বলে পিয়ালের সাথে একটা আনুষ্ঠানিক করমর্দন করে গটগট করে শুভাকে নিয়ে বেরিয়ে আসলো দুর্জয়। এতক্ষণে শুভা দুর্জয়ের চোখে অগ্নিশিখা দেখতে পেয়েছে। পুরোটা রাস্তা দুর্জয় শুভার হাত ছাড়েনি, শক্ত করে ধরে রেখেছে। শুভা ব্যথা পেলেও কিছু বলেনি। কষ্ট আর ভয় মিলিয়ে মেয়েটা যেন তখন বোবা হয়ে গিয়েছে। ওয়ার্ডরুমে পৌঁছে দুর্জয় শুধু নিজের রুমের দরজা খুলে শুভাকে নিয়ে সেখানে ঢুকে ঝটকা দিয়ে ওর হাত ছাড়ল। এতে শুভা কিছুটা ভারসাম্য হারানোর জোগাড় হল, তবে পড়ে গেল না। অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকাল। দেখল দুই হাত কোমরের দুই পাশে রেখে দুর্জয় ঘন ঘন শ্বাস নিচ্ছে। একসময় শুভার দিকে তাকায় দুর্জয়। ওর শীতল চাহনি দেখে হিম হয়ে আসে শুভার গা। দাঁতে দাঁত চেপে দুর্জয় প্রশ্ন করে ওকে, পিয়ালের সাথে এত হেসে খেলে কি কথা তোর? কেন বের হয়েছিলি বাইরে? এতক্ষণ ভয় থাকলেও দুর্জয়ের করা প্রশ্নের ধরনে শুভার মেজাজ চড়ে। এটা প্রশ্ন করার কেমন ধরন? শুভা জবাব দিতে দেরি করে দেখে দুর্জয় হনহনিয়ে কাছে আসে ওর। এক বাহু জাপটে ধরে প্রশ্ন করে আবার, আমি মানা করেছিলাম না পিয়ালের সাথে না কথা বলতে, তাহলে কেন কথা বলছিলি? দুর্জয়ের মুখ এখন শুভার একদম কাছে। ওর রাগত অক্ষিজোড়া খুব কাছ থেকে দেখতে পায় শুভা। তবে মনে ভয় আঁকড়ে ধরলেও মুখে সেটা প্রকাশ পেতে দেয় না। কথা বলেছি তো, সমস্যা কোথায়? তুমিও তো বারিশা আপুর সাথে কথা বলেছ, আমি কি সেটা নিয়ে আপত্তি করেছি? দুর্জয় রাগে ঝাঁকিয়ে দেয় শুভার বাহু। শুভার 1 ইঞ্চি পেছনে দেয়াল ছিল। দুর্জয়ের দেওয়া ঝাঁকুনিতে সে দেওয়ালের সাথে লেগে যায়। দুর্জয় দ্রুত কাছে আসে ওর। চাপা রাগত স্বরে বলে, আমার সাথে বারিশার কথা বলার বিষয়টা পুরো আলাদা। কেন আলাদা হবে? ও তোমার ফিয়ান্সে, তাই? দুর্জয় থমকায়। চঞ্চল চোখে শুভার স্বচ্ছ নয়ন জোড়া অবলোকন করে। এত রাগ, এত তেজ এই মেয়ের মাঝে আগে কখনো দেখেনি ও। আজ দুর্জয় চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা করে। বারিশা ইজ নট মাই ফিয়ান্সে এনিমোর শুভা। তুই জানিস সেটা? হ্যাঁ, আমি জানি, কিন্তু তোমাদের পরিবার সেটা জানে না। আঙ্কেল, চাচিমা এখনো বারিশা আপুকে তাদের ছেলের বউ হিসেবে মেনে চলছেন। শুভার চোখে অশ্রুর অস্তিত্ব দুর্জয়কে মুহূর্তের মাঝে নরম করে দেয়। ওর নরম গালে নিজের পুরো হাতের তালু ছোঁয়ায়। আমি আব্বু আম্মুকে সব জানিয়ে দিব। বারিশা আসছে এই সপ্তাহে, ও আসলেই আমরা দুই পরিবারকে নিয়ে বসব। শুভা ঝামটা দিয়ে দুর্জয়ের হাত সরিয়ে নিজেকে দুর্জয়ের মাঝ থেকে বের করে আনে। দেয়ালের কাছ থেকে সরে এসে কঠোর কণ্ঠে বলে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাকে শোনাচ্ছ কেন? দুর্জয় আবার কাছে আসে শুভার। কণ্ঠ নরম তবে গম্ভীরতা বজায় রেখে পাল্টা প্রশ্ন করে, তোকে শোনাচ্ছি কেন মানে? তোর কোনো কিছুই আসা যায় না? না। এবার সত্যি রাগ ওঠে দুর্জয়ের। মেয়েটা এখন ঘাটতারামি করছে। কিভাবে অকপটে না বলতে পারে ও? দুর্জয় আবার শুভার এক বাহু ধরে নিজের দিকে সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। কেন তোর কিছু আসা যায় না? এটা শুধু আমার বা বারিশার না, আমার আর তোরও ব্যক্তিগত ব্যাপার। আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। শুভার রাগ তখনও পড়েনি। দুর্জয়ের সাথে আবারও তর্কে জোড়ায় ও। আমার আর তোমার কি ব্যক্তিগত ব্যাপার আছে এখানে? বলো, আমি তোমার এমন কে হই যাকে নিয়ে তুমি এতটা পসেসিভ হয়ে যাচ্ছ? পিয়াল না ফিয়াল কার সাথে আমি কথা বলি তাতে তোমার কি? তুমি কেন? শুভা আর একটা শব্দও বের করতে পারে না, তার আগেই ওর অধর জোড়া বন্ধ হয়ে যায় আরেক জোড়া অধরের উত্তাপে। শুভা মুহূর্তেই ব্ল্যাঙ্ক হয়ে যায়।
মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় একদম। গা হাত পা সব অবশ হয়ে আসে পর মুহূর্তে। চোখ নেমে যায় আপনাতেই। কয়েক ক্ষণিক মুহূর্ত অতিবাহিত হয় এভাবেই। শ্বাস যেন বন্ধ ছিল এই কয়েকক্ষণ। তারপর একসময় দুর্জয় শুভার ঠোঁট ছেড়ে মুখ ওঠায়, তবে দূরে সরে না। শুভাও শ্বাস নিতে পেরে চোখ খোলে। দুর্জয় নিজের নিঃশ্বাসের ভেতর থেকে বলে ওঠে, এখন বুঝেছিস তুই আমার কে? এখনো যদি তোর এই ছোট মাথায় না ঢুকে থাকে তাহলে শুনে নে, স্পষ্ট করে তুই আমার ভালোবাসা শুভা। আই লাভ ইউ। লাভ ইউ আল্ট। তোর সবকিছুতে শুধু আমি আমার অধিকার মনে করি, বিকজ ইউ আর মাইন। তোর দিকে অন্য কেউ তাকালে আমি সহ্য করতে পারি না। কেন তাকাবে কেউ? হাউ ডেয়ার দে? তুই জানিস পিয়ালের সাথে তোকে দেখে আমার রক্ত কিভাবে ছলকাচ্ছিল? মনে হচ্ছিল ওকে ধরে পিটাই। আগে কখনো কারোর জন্য এই রকম কোনো অনুভূতি হয়নি আমার। কারণ আগে কাউকে এভাবে ভালোবাসিনি। তুই প্রথম যাকে সবটুকু দিয়ে ভালোবেসেছি আমি, শুভা। আই লাভ ইউ। শুভা কোনো শব্দ না করে শুনছিল সব, তবে ওর চোখ ছিল দুর্জয়ের নেত্রপল্লব জোড়ায়। প্রতিটি শব্দ মধুর মতন মিষ্টি মনে হচ্ছিল ওর কাছে। মুহূর্তেই রুমের পুরো পরিবেশটা নেশাত্মক মনে হল। আফিম জড়ানো এক ঘোরে ডুব দিল শুভার মন। আর সেই ঘোরেই এমন এক কাজ করে বসল যা হয়তো গত 10 মিনিট আগেও সে করতে পারে, এমনটা কশ্চিনকালেও ভাবেনি। নিজের পায়ের তালু উঁচু করে শুভা। নামানো হাত দুটো উঠিয়ে দুর্জয়ের অমসৃণ পুরুষালী গালে রাখে। তারপর নিজ উদ্যোগে ওর পুরু ওষ্ঠ গভীরভাবে ছুঁয়ে দেয় নিজের চিকন বেরঙ্গা ঠোঁট জোড়া দিয়ে। দুর্জয় এক ক্ষণিক মুহূর্তের জন্য থমকায়। তবে খুব জলদি পরিস্থিতি সামলে নেয় ও। শুভার কোমরে এক হাত পেঁচিয়ে আরেক হাত ওর মাথার ঠিক পেছনে রেখে ওকে ঘুরিয়ে দেয়ালে ঠেকায়। দেয়ালের ধাক্কা শুভার মাথায় না লেগে লাগে দুর্জয়ের হাতে উল্টা পিঠে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার। সে তার প্রেয়সীর প্রেম নিবেদনে মত্ত হয়ে রয়েছে। শুভা দুর্জয়ের গাল থেকে আগেই হাত সরিয়ে ওর ঘাড়ে পেঁচিয়েছে। বাম হাত ইতিমধ্যে দুর্জয়ের ছোট করে ছাটা চুলের ভাঁজে দেবে গিয়েছে। দুজনেরই চোখ বন্ধ, দুজনেই নেশায় মত্ত। একসময় দুর্জয় আরেক ধাপ আগায়। শুভার ঠোঁটের নেশা থেকে বের হয়ে তাকায় ওর দিকে। শুভাও ক্ষণিকের জন্য চোখ খোলে। দুজনের চোখে একই ভাষা স্পষ্ট, দুজনই বেসামাল। কোনো কথা হয় না দুজনের, শুধু একে অপরের শ্বাস প্রশ্বাস লুটোপুটি খায়। দুর্জয় সেই মুহূর্তে শুভার কাঁধে নজর দেয়। একপাশে ফেলে রাখা ওড়নাটা নিজের হাতে উঠিয়ে নেয়। শুভার দিকে চোখ রেখে সেটা ফেলে দেয় ফ্লোরে। লজ্জায় শুভার দম বন্ধ হয়ে আসে। হুট করে জড়িয়ে ধরে ও দুর্জয়কে। ওর চওড়া কাঁধে মুখ লুকায়। দুর্জয় বেসামাল হয় আরও এক ধাপ। শুভার কোমর থেকে হাত উঠিয়ে নিয়ে যায় দেয়ালে। দেয়াল হাতড়ে সুইচ বোর্ড খুঁজে বন্ধ করে দেয় রুমের আলো। ঝপ করে নেমে আসে অন্ধকার। শুভা চোখ মেলে সেটা দেখার আগেই নিজের অল্প খোলা কাঁধে অস্তিত্ব পায় পুরুষ্ট ঠোঁটের। কেঁপে ওঠে শুভা। জড়িয়ে নেয় দুর্জয়কে আরও নিবিড়ভাবে। ধীরে ধীরে সেই ঠোঁটের ছোঁয়া বাড়তে থাকে। একসময় দুর্জয় ঝড় তোলে শুভার গলদেশে। কাঁপতে থাকা 19 বছরের কিশোরীকে শ্বাস নেওয়ার সময়টাও দেয় না 33 বছরের বলিষ্ঠ পুরুষ। নিজের অমসৃণ হাতের বেসামাল স্পর্শ ছড়িয়ে দেয় মেয়েটার নরম দেহে। শুভা শুধু ছটফট করে, কিন্তু বিন্দু মাত্র সরে দাঁড়ায় না। একসময় দুর্জয়ের হাত উঠে আসে শুভার পিঠে, কামিজের চেইনের কাছে। সেখানে আঙ্গুলের ছোঁয়া লাগতেই দুর্জয় থেমে যায়। বাস্তবের স্তর চোখের সামনে ভেসে ওঠে। পরপরই নিজেকে সামলে উঠে ও। চোখ বন্ধ করে মাথা এলিয়ে দেয় শুভার কাঁধে। দুর্জয় হুট করে চুপ হয়ে যাওয়াতে শুভাও ছিটকে বের হয় ঘর থেকে।
নিজেকে দুর্জয়ের বাহুবন্ধনে এভাবে পেঁচিয়ে থাকতে দেখে কুণ্ঠায় দম যায় ওর। দুজনেই ভীষণ ক্লান্ত, ভারী নিঃশ্বাস ছাড়ে একে অপরের কাঁধে। একসময় দুর্জয় মাথা ওঠায়। কিছুটা দূরে যায় শুভার। মেয়েটার লালাভ আভা ছড়ানো চেহারাটা বাইরের বারান্দার আলোতে স্পষ্ট জ্বলজ্বল করতে দেখে। শুভা ভুলেও মুখ তোলে না, নড়েও না, মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। দুর্জয় মুচকি হাসে তা দেখে। রমণী যে লজ্জায় আজ আর মুখ তুলবেনি না সেটা ও ঢের বোঝে। তাই ও আর জোর করে না। হাত ঝুঁকিয়ে ওড়নাটা ফ্লোর থেকে তোলে। সুন্দর করে ভাঁজ করে ঠিক আগের মতন শুভার কাঁধে চড়িয়ে দেয়। ওর এলোমেলো সিল্কি চুলগুলো নিজ হাতের সাহায্যে যতটুকু পারা যায় ঠিক করে দেয়। তারপর রুমের লাইট জ্বালায়। এতক্ষণ যেন জমেছিল শুভার দেহ দেয়ালের সাথে। আলো ছড়াতেই সেখানে উষ্ণতা এলো। চোখ পিটপিট করে উঠল ওর। কোনো মতে চোখ পুরো খুলে মাটিতেই তাকিয়ে রইল। ওপরে ভুলেও মেলল না। ঠিক তখনই শুভার সামনে মেলে ধরা হলো ওর রুমের চাবি। শুভার যেন এখন জানে জান ফিরে এলো, পালানোর পথ পেল একটা এই মানুষটার সামনে থেকে। মুহূর্তেই হাতিয়ে নিতে চাইল চাবিটা, তবে হাতে হাত পড়তেই দুর্জয় হাতটা ধরে ফেলল। মুহূর্তেই শুভার কাছে নিজেকে এগিয়ে নিয়ে আসল। ওর কানের পিঠে লাজুক রমণীকে আরও এক পড়ত লজ্জার সাগরে ফেলতে শুধালো। ভালোবাসি। চলবে।